অবরুদ্ধ নিষিদ্ধ পর্ব ৭৩ লেখিকা তেজস্মিতা মুর্তজা আর আমি প্রীতম বলছি। দারুণ একটা পর্ব এটা। শুরুতে যতটা ভায়োলেন্স, শেষের দিকে জয়ার অন্তর মধ্যে ততটাই একটা প্যাশনেট রোমান্স রয়েছে। সেটা হতে পারে ওয়ান সাইডেড, তবে দারুণ লাগবে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক। সৈয়দ ফরহাদ মোহাম্মদ বাড়িকে মেরে জয় পাগল হয়ে উঠল জিন্না ও তার মাকে খুঁজতে। পেল না। চারিদিকে তোলপাড় উঠে গেল ব্রিগেডিয়ারের মৃত্যুর খবরে, যেখানে তখন বাংলায় তাদের অনুকূল সময় চলছে। সিনিয়র ব্রিগেডিয়ার বারি সাহেবকে প্রমাণহীনভাবে খুব সহজে মারতে পারার পেছনে অবশ্য একটা কারণ ছিল। জয় খুব সহজে ফরহাদ সাহেবের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিল, সেটাও একান্তে, ফরহাদ সাহেবের রাজধানীর ফ্ল্যাটে, দিনের বেলা। জয় চলে আসার পর তিনি অধীর অপেক্ষা করেছেন জয় দেখা করতে আসবে, একটা বার হলেও আসবে। জয় যায়নি। ফরহাদ সাহেব জানতেন জয় তাকে বড় ঘৃণা করে, কিন্তু তবু আশা রেখেছিলেন। বাঁকা জয়ের প্রতি একটা অঘোষিত স্নেহ তার জমেছিল ভেতরে। জয় অবশেষে ওনার সঙ্গে সাক্ষাৎ করল। মানুষটা ভীষণ খুশি হয়েছিলেন, আবার একটু লজ্জিত। জয় নিশ্চয়ই জবাবদিহি চাইবে, কেন তিনি জয়ের বড় বাবাকে মেরেছেন। যেদি ছেলেটা কর্তব্যের মানে বুঝবে না, যাকে ছোটবেলায় নৈতিকতা শেখাতে গিয়েই নেতিবাচক চরিত্রে পরিণত হয়েছেন তিনি। জয় কেবল একটা কথা জিজ্ঞেস করেছিল, বড় বাবাকে মারলেন কেন স্যার? ফরহাদ সাহেব একটু কথা গুছিয়ে নেবার ফাঁকে জয় আবার বলে, আপনি জানেন আমার কেউ নাই, আমার খাতিরে ছেড়ে দিলেন না কেন? সব তো কেটে নিছেন, দেখেন আপনারা সফল, আমার কাছে কেউ নাই, কিচ্ছু নাই। আপনি আমার বড় বাবাকেও নিয়ে নিলেন কেন স্যার? আমি তো আপনার কিছু ক্ষতি করি নাই। করছি স্যার? বারি সাহেব সামান্য হেসে জয়কে হাত নেড়ে কাছে ডেকে বলেছিলেন, তুই যে আইন মানতে নারাজ রে আমিরের বেটা, নয়তো তোরে বুঝাইতাম। আইন সব আপনাদের কেন? আমরা কেন আইন পাই না? আইন তো আমাদেরও দরকার পড়তে পারে স্যার, পায় না কেন? জয় আমির কাঁদতে পারবে না, তাই শুধু তার চোখের মনির শিরা লাল টকটকে হয়ে উঠল। ৯ দিন আগেও সে তার বড় বাবার সঙ্গে দেখা করবে ভেবে উত্তেজনায় কাঁপছিল। তার মনে পড়ে গেল সেই বড় বাবাকে চিরতরে তার কাছ থেকে সরিয়ে নেবার হুকুমদাতা ব্রিগেডিয়ার তার সামনে। জয় প্রশ্নের উত্তরের অপেক্ষা করার ধৈর্য পায়নি। শেষ মুহূর্তে ফরাজ সাহেবের মুখে একটা জ্যোতিময় হাসি ফুটে উঠেছিল। সেই হাসিতে ব্যথা ছিল, ছিল মলিনতা। তার চোখ দুটো গভীরভাবে শুধু জয়কেই দেখছিল। তিনি শুধু বলেছিলেন, তুই এই পথে যাবি বলেই আশঙ্কা করেছিলাম রে আমিরের বেটা। দোয়া থাকলো, আল্লাহ তোরে পথ দেখান, ধৈর্য দিন। তিনি অস্পষ্টভাবে কালেমা শাহাদাত পড়লেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। জয় সেসব কিছুই দেখতে পায়নি। তখন তার চোখের সামনে এক অবরুদ্ধ নিশীথের আধার পর্দা। সেই পর্দায় বড় বাবার কঠিন মুখটা ভাসছে। জয় শেষবার সেই রাতে বড় বাবার কোলে চড়ে যে বড় বাবার চেহারাটা দেখেছিল, অভিজাত, কঠিন লাল, গম্ভীর মুখখানা। সে সেই মুখখানা দেখতে দেখতে বড় নৃশংসতার সাথে ফরহাদ সাহেবকে খুন করে ফেলল। বড় বাবা তাকে তখনও বলছে, হাসবি শুধু, হাসবি জয়, হাস। জয় হাসল। ফরহাদ সাহেবের রক্তে মাখা হাত টিস্যুতে মুছতে মুছতে জোরে জোরে হাসল। চোখ দুটো জ্বলছে। তখন জয় আরও জোরে জোরে হাসতে হাসতে নির্জন সিঁড়ি বেয়ে নেমে এলো। দিনাজপুর ফেরার পর হামজা জয়কে আবার পাঠিয়ে দিল রাজন আজগরের কাছে। তখন রাজন আজগর নিজেই দেশে ছিলেন না প্রাণ বাঁচাতে, কিন্তু তার লোকেদের সঙ্গে জয় রাজধানীতে থাকতে পারবে। জয়কে পাওয়া গেল না বলে হামজাকে রিমান্ডে নেওয়া হলো। উল্টো করে ঝুলিয়ে কাঁচা বাঁশ দিয়ে পেটানো হলো। ত্বকের নিচে রক্ত জমাট বেঁধে কালচিটে ধরে গেল। পাথরের দেয়ালে আঘাতের প্রতিধ্বনি ওঠে, তবু হামজা বলে না জয় কোথায়। জ্ঞান হারিয়ে ফেলার পর সামান্য চিকিৎসায় আবার চেতনা ফেরানো হলো তার। ২১ বছরের যুবকের এই সহনশীলতায় কর্মকর্তারা হয়রান হলেন। হামজাকে আশ্বাস দিলেন, আমরা শুধু জয়কে জিজ্ঞাসাবাদ করব। তুমি বলছো সে খুন করেনি, তাহলে সামনে আনতে সমস্যা কোথায় জয়কে? হামজা বলে, আমি জানি না স্যার জয় কোথায়। আমি কিছুদিন যাবৎ হলে ছিলাম, আমার সঙ্গে ওর দেখা হয় না। ও কোথায় আমার জানা নেই। তুমি জয়ের বাপ মা, তুমি তার সব, সবাই জানে। অনেকে একই সাক্ষী দিয়েছে। বেশি শেয়ানেগিরি করলে একেবারে ভেতরে ঢুকিয়ে দেবো, তখনই শেয়ানেগিরি পেছন দিয়ে যাবে। তাই দিন, যেখানে আমি জানিই না জয় কোথায়, তাহলে ভেতরে রাখলেই কি, বাইরে রাখলেই বা কি? জয় কিন্তু একদম বাচ্চা ছেলে না স্যার। আপনারা সন্দেহ যখন করেছেন ওকে, ওর কি জানের মা নেই? আপনাদের মিথ্যে অভিযোগের হাত থেকে বাঁচতে পালিয়েছে হয়তো। বিভ্রান্ত হয়ে গেলেন কর্মকর্তারা। হামজার কথায় ওনারা নিজেরাই পেঁচিয়ে গেলেন এই সংশয়ে। আসলেই কি জয় আমির খুনটা করেছে, নাকি করেনি? কিন্তু হামজার উপর টর্চারিংয়ের চতুর্থ দিন জয় এসে হাজির। সে আত্মসমর্পণ করল।
কর্মকর্তারা দুই ভাইয়ের কার্যক্রমে হতবাক হয়ে গেলেন। জয় এসে বলল, আপনারা নাকি আমারে খুঁজতেছেন? খুন করে পালালে তো খুঁজবই। পালালে কেউ এসে ধরা দেয় না স্যার, আর খুন করলেও না। আপনাদের সমস্যাটা হইল আসল খুনিকে খুঁজে না পাইলে আমার মতো দুর্বল নিষ্পাপদেরকে টার্গেট করেন কেস ডিসমিস করার জন্য। দুঃখজনক। জয়ের কথায় সবাই যেমন বিভ্রান্ত হলো, তেমনই ওর দুঃসাহসে হতবাক। জয় হামজার সাথে দেখা করার জন্য সামান্য একটু সুযোগ চাইল। যেহেতু সে নিজে এসে আত্মসমর্পণ করেছে, সে অনেকটা ছাড় পেল। তাকে জিজ্ঞাসাবাদে নেবার আগে হামজার সেলেই রাখা হলো। হামজা আক্রমণাত্মক হয়ে তেড়ে এলো। শুয়োরের বাচ্চা, এখানে এসেছিস কেন? মরার এত শখ হয়েছে তোর? নিজের শখ আমার উপরে চাপাইও না বড় সাহেব। খুন তো করছি, তা স্বীকার না করে মার খাচ্ছ তুমি। মরার শখ আমার হলো কিভাবে? হামজা গলা চেপে ধরল। আমি মার খাচ্ছি তাতে তোর বাপের কি? তোকে বলেছিলাম না আন্ডারগ্রাউন্ড থাক। সময় ভালো না, কেন আসছিস এইখানে? জয় একগাল হাসল। একা একা মার খাচ্ছ ব্যাপারটা ভালো লাগতেছিল না, আমার ভাগ নিতে আসলাম। হক ছাড়া যাবে না। হামজা দিশেহারা হয়ে পড়ল। বাইঞ্চোদের বাচ্চা, একবার ধরা খাইলে আর ছাড়া পাবি না। নিশ্চিত মার্ডার। শালার, তোরে, আমি তোরে কি করব কত? এই জন্য তোরে আন্ডারগ্রাউন্ড করছিলাম রে হারামির বাচ্চা। জয় আরাম করে নোংরা মেঝেতে টান টান হয়ে শুয়ে, মাথার নিচে হাত দিয়ে চোখ বুজে শুয়ে পা দুলাতে দুলাতে বলে, তুমি একবার আমারে কইছিলা, একসাথে বাঁচতে না পারলে একসাথে মরে যাবো, একা একা বেঁচে থাকার দরকার নেই। বুঝলি জয়? আজ তার পরীক্ষা দিবার আইছি। আমার তো কেউ নাই। তোমার এরা এমনে শেষ করে ফেলাইলে আমি বাল বাইরে এমনেই ময়রা যাইতাম। হামজা শক্ত করে জয়ের হাতটা চেপে ধরে ধরেই রাখে। অন্যদিকে তাকিয়ে বলে, চুপ থাক, তোর কথা কানে ঢুকলে রক্ত গরম হচ্ছে। জয় বেহায়ার মতো দাঁত বের করে একটু হাসল। এখন তার চোখে মুখে একটুও ভয় নেই। হামজা মার খাবে আর সে পালিয়ে থাকবে, এ আবার কোন দেশি কথা? জয়কে যখন নিতে আসলো ইন্টারোগেশনে নেবার জন্য, কোনোভাবেই হামজার হাতের বাঁধন থেকে জয়কে ছাড়ানো গেল না। পুলিশ কাঠের লাঠি দিয়ে হামজার কবজির উপর মারল একবারে। হট করে শব্দ হয়ে কবজিটা বোধহয় ছুটেই গেল। জয়ের হাত ছুটে গেল। পুলিশের একটা পন্থা নীরবেই পেয়ে গেল। হামজার সামনে জয়কে মারতে শুরু করা হলো। জয়কে প্রশ্ন করা হলে সে উত্তর না দিয়ে বরং উল্টোপাল্টা প্রশ্ন করছিল। যেমন তাকে জিজ্ঞাসা করা হলো, খুনটা তুই কেন করেছিস জয়? জয় জিজ্ঞেস করলো, খুন করা কি খারাপ? তোর মতে কি ভালো? সে অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আমি যদি খুন করি আমার কি শাস্তি হবে? প্রাপ্তবয়স্ক হবার পর তোর ফাঁসি হতে পারে। করেছিস কিনা খুন তাই বল। খুন যে করবে তারই ফাঁসি হবে? ধরা পড়লে অবশ্যই শাস্তি হবে। জয়ের ভেতরে এবার নিজের কৃতকর্মের ওপর দৃঢ়তা এলো। সে একটুও পাপ করেনি। তার গোটা পরিবার খুন হয়েছে। তার বদলে সেই খুনিদেরকে জয় তাদেরকে দিলেই বরং সেটা আইন। গোটা সৈয়দ পরিবারকে মরতে হবে। এই জন্য তাকে বাঁচতে হবে। মরতে অবশ্য তার খারাপ লাগে না, কিন্তু শাস্তি না দিয়ে মরা যাবে না। তাকে মারতে মারতে প্রায় জ্ঞান হারা করে ফেলা হলো। কিশোর বলে ছাড় পেল না সে, কিন্তু স্বীকার করল না কিছুই। একসময় কান ফেটে রক্ত বেরিয়ে আসে জয়ের। মেঝেতে পড়ে নাকের আঘাত পাবার পরেও জয় নিজের সবটুকু চেষ্টা করে নিজেকে আর্তনাদ করা থেকে থামাতে। তার ভয় হয় তার আঘাতে হামজা নির্ঘাত খুনের দায় নিজে স্বীকার করে বসবে। হলো সেরকমই। হামজা পুলিশের পায়ের কাছে বসে পড়ল। জয় কিছু করে নাই স্যার, ওকে মারবেন না। পুলিশ পৈশাচিক হাসল। তাইলে কি তুই করেছিস? হামজা চট করে বলে, হ। হ্যাঁ? জি স্যার, মানে খুন করি নাই, কিন্তু আমার অপরাধ আছে স্যার। জানি কে খুন করছে। জয় তখন শরীরের ভর ছেড়ে চামড়া ছেঁড়া শরীরে মেঝের ওপর পড়ে আছে। আগ্রহ পেয়ে বসল পুলিশ। হামজা সেলিমের নাম বলে দিল। পুলিশ জিজ্ঞেস করলেন, সে কেন মারবে ব্রিগেডিয়ারকে? হামজা জানালো, কারণ সেলিম বারি স্যারের মাদ্রাসায় কিছু বছর আগে আগুন দেবার সময় আমাকে কাজে লাগিয়ে একবার সেই মাদ্রাসায় আগুন লাগিয়ে দিয়েছিল। তারপর মাদ্রাসা থেকে খুব মারধর করে তেড়ে দেওয়া হয় সেলিম কাকাকে। সেই রাগ। তো তুই বলতে চাচ্ছিস সে এবার বারি সাহেবকে মারতেও তোকেই ব্যবহার করেছেন? হ্যাঁ স্যার, জয়কে বারি সাহেব খুব ভালোবাসত। আমাকে হুমকি দিয়ে সেলিম জয়ের মাধ্যমে বারি সাহেবের সাথে দেখা করার সুযোগ করে নিয়েছিল স্যার। আমি জয়কে পাঠাইছিলাম সেলিম কাকার সাথে। এই আমার অপরাধ। কিন্তু জয় খুন হওয়া দেখেনি। ওকে বের করে দিয়েছিল সেলিম কাকা। আর ওর সিঁড়ি বেয়ে নামাই দেখেছেন আপনারা। তারপর আর সেলিম কাকার সাথে দেখাও হয় নাই আমাদের। প্রমাণের অভাবে আরও কিছুদিন টর্চার করে ফায়দা না পেয়ে দুই কিশোরকে ছেড়ে দেওয়া হলো বটে, এবং হামজার কথা বেশ বিশ্বাসযোগ্য হলো, কারণ সেলিম আসলেই নিখোঁজ ছিল। এই কাজটা হামজার বড় ভাইয়েরা অন্তত করেছিল হামজাকে রক্ষা করতে। সেলিমকে সাময়িক গুম করা হয়েছিল।
সেলিমের লুকিয়ে থাকার ব্যাপারটাতে মুস্তাকিন সহ সংগঠনের সবাইও হামজার স্টেটমেন্ট আরেকবার বিশ্বাস করল। কারণ সেলিমের দ্বারা এমন কিছু অসম্ভব নয়। আবার সে খুনের পরপরই লাপাতা। আবার সে জয় চলে আসার পরপরও সত্যি অনেকবার মাদ্রাসা ও জয় হামজাকে একাধিকবার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। জয় ও হামজার ভালো চিকিৎসা হলো না। কারাগারের মারগুলো শরীরে বসে গেল। সদ্য যুবক বয়সে হামজার উচ্চ রক্তচাপ সহ হৃদযন্ত্রে বিভিন্ন রোগশোক দেখা দিয়েছিল এতে। দিন দিন এসব ঘটনাবলী হামজার ভেতরে পৈশাচিকতার ভাণ্ডার করে তুলছিল। তার কেবল ক্ষমতা চাই, ক্ষমতা। সেই মারের আঘাত কাঁচা থাকতে থাকতেই জয় নিখোঁজ হলো। সেলিম ফারুকী বড় সূক্ষ্ম কৌশলের সঙ্গে জয়ের মস্তিষ্ক ও শরীরকে একসাথে ধ্বংস করার কৌশলে মজলেন। অন্ধকার কবরের মতো কোথাও একটা তাকে আটকে রাখা হলো মাসখানেকের মতো। সেলিম ফারুকী জয়ের সাথে সেই দিনগুলোতে যা যা করেছিল, জয় সেই সময়টা মৃত্যুর সঙ্গ নিয়ে বেঁচেছিল। কিন্তু মৃত্যু এবারও তার সঙ্গে প্রতারণা করল। সেলিম ফারুকীর কৌশলী টর্চার জয়ের মস্তিষ্ক ও শরীরের চিরস্থায়ী ক্ষতিসাধন করতে সক্ষম হলো। জয়ের মাংসপেশী ও রক্ততে বিভিন্ন আজব উপসর্গ দেখা দিয়েছিল এ সময়। সেখান থেকে ফেরার পর থেকে জয়ের মাংসের ভেতরে কামড়াতো। নাক দিয়ে রক্ত পড়া থেকে শুরু করে বিভিন্ন ভয়ানক উপসর্গ ও শরীরের যন্ত্রণা। ড্রাগে আচ্ছন্ন হয়ে উঠল সে। সেলিম ফারুকীর ইনজেক্ট করা অবিরাম ড্রাগ জয়কে ড্রাগের প্রতি নির্ভরশীল করে তুলল। নিয়মিত সেবনের জন্য যেসব মেডিসিন ডাক্তার দিল, তা তাকে কোনোদিন গ্রহণ করতে দেখা যায়নি। ডাক্তার একটা চমৎকার ভবিষ্যৎবাণী করেছিলেন। জয়ের লোহিত রক্ত কণিকার গুণগত মান নষ্ট হবার পথে, এবং সে যে সকল ড্রাগে অভ্যস্ত হয়ে পড়েছে তা তার শরীরের নষ্ট কোষের বৃদ্ধিতে বেশ ভালো সহায়তা করছে। এটা ভবিষ্যতে ব্লাড ক্যান্সারের রূপ নিতে পারে। জয়ের শরীরের ব্লাড কর্পারসেলের মাদার সেলগুলো সব মিলে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত। 3টে বছর মোস্তাকিন বিশ্বাস করেছিল তার আব্বাকে সেলিম মেরেছে। সে সময়টা সে হন্য হয়ে সেলিমকে খুঁজেছে। কিন্তু সেলিম সন্দেহের দায়ে পলাতক। এতে আরও বিশ্বাসযোগ্য হয়েছিল সে অপরাধী। কিন্তু 2006-এর শুরুর দিকে মুরসালিন জানতে পারল সেলিম মারেনি, মেরেছে জয়। যে জিন্নাকে জয় বছরের পর বছর খুঁজে পায়নি, সেই জিন্না আমির মুরসালিন ও তাদের সংগঠনের নেতাকর্মীদের হাতে বন্দী হল জয়কে ধরার টোপ হিসেবে। সময়টা হামজা ও জয়ের জন্য অতিরিক্ত প্রতিকূল হয়ে উঠেছিল। তখন বিরোধী সরকারের সময়সীমা প্রায় শেষের দিকে। তত্ত্বাবধায়ক সরকার আসার সময় এসেছে প্রায়। হামজা ও জয় জানের মায়া ত্যাগ করে নিজেদের দলীয় প্রচারণায় নামল। তাদের শেষ সুযোগ এটা। এবার দল ক্ষমতায় আসতেই হবে, অন্তত তাদের দুজনের অনেক পুরনো হিসেব চুকানোর দায় হলেও। সে সময় জিন্নাকে ছাড়িয়ে আনতে জয় পাগল হয়ে উঠেছিল। তার একুল ওকুলে কেউ নেই জিন্না ছাড়া। এতে করে বর্তমানের দলীয় কর্মসূচিতে ব্যাঘাত ঘটছিল, যা হামজার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তাদেরকে জিততে হবে, যে কোনোভাবে। জীবনের হিসেবের খাতাগুলো পড়ে আছে। শরীরে আঘাত, পেটে খিদে, প্রবৃত্তির নেশাগ্রস্ততা, বদলার আগুন। হামজা এগুলোকে এড়ানোর সাধ্যই রাখে না। তাকে জিততেই হবে। জয় যতটা উতলা হয়ে উঠেছিল জিন্নাকে মুক্ত করতে, একবার ওকে দেখতে, হামজা ততটাই উদ্বিগ্ন হয়ে উঠল জয়কে হারানোর আতঙ্কে। সবে তাদের যাত্রা শুরুই হয়নি, তার মাঝে জিন্না ঢুকে এলো। মুস্তাকিন জিন্নার মুক্তির বদলে জয়কে চায়। যেখানে জয়কে নিজের রাখতে হামজা দুনিয়ার সাথে একটা যুদ্ধে অবতীর্ণ হতেই পারে। জয় তার রগে রগে মিশে যাওয়া সঙ্গদোষ, ডান হাতের মুঠিতে আঁকড়ে ধরার মতো হাত, বুকের সাথে মিশিয়ে পিঠে চাপড় মারার মতন শক্ত সিনা। জয় তার এক জন্মের পাপাচারের সঙ্গে। সে জয়কে ছোট্ট বয়সে জিতে এনেছে। তার রুহু না গেলে জয় যাবে না। জয়কে সে আশ্বাস দিল, নির্বাচনে জিত তাদের হবে, তারপর দুনিয়া তাদের। এখন শুধু প্রচারণার কাজে মন লাগা। দেশে মার্শাল ল জারি হলো। হামজা সেনাবাহিনীর হাতে মার খেল। দেহে চেপে যাওয়া দাগের সংখ্যা বাড়ল। গাঢ় হলো ক্ষতগুলো। ভেতরের আগুন নিভে ব্যথা গলে তা লাফায় পরিণত হলো। যা জ্বলন্ত কিন্তু শান্ত, গলিত। তা দাউ দাউ করে জ্বলে না, কেবল নিঃশব্দে বয়ে যায় জমিন পুড়িয়ে ছাই করতে করতে। নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2008-এর ডিসেম্বরের শেষ তারিখে। জিতে গেল হামজার দল। এবার হামজার আধিপত্য বিস্তারে আর বাধা এলে হামজা তা মানবে কেন? বাধা হয়ে যা আসবে তা ছাই হবে। মুস্তাকিনদের ভেসে বেড়ানোর দিন এলো। চারদিকে তাদের আটক, গুম, খুন বাড়ল। সেরকম ভাসমান এক সময় বন্দি জিন্না আমির গায়েব হয়ে গেল তাদের আটকখানা থেকে। কেউ জানল না জিন্না কোথায়। জিন্না আমির হামজার হাতে বলি হয়ে গেল এক রাতে। জয়ের শেষ পিছুটানকে মেরে হামজা হাত মুছে ফেলল কালো পাঞ্জাবির নিচের পৃষ্ঠে। জয় জানেনি তা। দিন যত যাচ্ছিল, জয় উন্মাদ হয়ে উঠেছিল জিন্নাকে পেতে। আর তার আগ্রাসন বাড়ছিল সৈয়দ পরিবারের প্রতি। যা হামজা চাইছিল ঠিক সেই মোতাবেকই সব এগুলো। হামজার ওয়ার্কশপ উঠল। বাড়ির নকশায় বড় ঘর তৈরি হলো। নিজে নকশা তৈয়ার করেছিল পাটোয়ারি বাড়ির। বড় ঘরটা দৈর্ঘ্য প্রস্থে 65 বাই 30 ফুট। বড় ঘর তৈরির খাতিরে হামজার বাড়ি মোট মিলিয়ে বিশাল হলো। দোতলার অর্ধেকের বেশি খালি পড়ে থাকে, সেখানটা পরিত্যক্ত।
বড় ঘরের গুদামের অংশে মেটাল মেল্টিং মেশিন এলো। 2012-তে বড় ঘরে সেই ধাতু গলানোর চুল্লিতে সর্বপ্রথম সেলিম ফারুকী গলেছিল। তাকে পিস পিস করে কেটে কেটে গলানো হয়েছিল চুল্লিতে। হামজা কেটেছে, জয় গলিয়েছে। সেলিমের বাঁ হাতের একাংশ পচে ক্ষয় হয়েছে বড় ঘরেই। সেলিম ফারুকের হাতে পাথরের আংটির কমতি ছিল না। বন্ধু প্রথম দিন বড় ঘরে ঢুকে সেই ক্ষয়িত হাতের আংটিগুলো দেখেছিল। মুস্তাকিন মহান পিবিআই ডিপার্টমেন্টে ইনভেস্টিগেটর নিযুক্ত হলো। তখন বাংলাদেশে পিবিআই ডিপার্টমেন্ট পুলিশের এক নতুন ব্রাঞ্চ। চাকরির 1 বছরের কম সময়ে মুস্তাকিনের দলবিরোধী তদন্ত কার্যক্রমের ফলে উপর মহল থেকে আদেশ এলো তাকে প্রথমে চাকরি থেকে বরখাস্ত করতে, পরে দুনিয়া থেকে। কিন্তু জয়ের বদৌলতে মুস্তাকিনের জায়গা হলো হামজার বড় ঘর। সময় 2013-এর শেষ দিকে। মুস্তাকিনের চেহারার সাথে খুব বেশি মিল ছিল মুমতাহিনার। মিল মহব্বতও বেশি দুই ভাই বোনের। মুস্তাকিনের চেহারায় নমনীয়তার সাথে বীরত্বপূর্ণ তেজ বেশি লক্ষ্য করা যায়। এক কাল মাঝারি চাপদাড়ি, গায়ের রং পুরুষ হিসেবে ফর্সা, টাকনো অবধি কোটানো প্যান্ট, মাঝারি চুলগুলো বিন্যস্ত, কপালের মাঝখানে নামাজের কড়া পড়া কালো দাগ। বড় শোভনীয় এক পৌরুষ দীপ্তি চোখে মুখে। জোরে হাসতে দেখা যায় না লোকটাকে, মুচকিই হাসি বেশি। চোখ দুটো গভীর, বিচক্ষণ, বিনয়ী। মুস্তাকিন বড় ঘরের চারদিকটা দেখে নিয়ে হা করে শ্বাস ফেলে মেঝেতে বসল। জয়কে দেখে একগাল মুচকি হাসল। ভালো আছিস? জয় গিয়ে সামনে বসলে মুস্তাকিন বলল, এখন কি করছিস? কি করতেছি বললে খুশি হবি? আজ তোর খুশির দিন। আমার খুশি হবার মতো কিছু করছিস না তুই, সুতরাং যা বলবি তাতেই সামান্য দুঃখ পাবো। তবু বল। জয় দাঁত বের করে হাসল। আমার অবস্থা মনে কর উদয়াল জাননিফা নাও, দমকে বাইর হইয়া যায় টাইপের। গরিব ধরিব মানুষ, দুঃখের দিন একরকম কেটে যাচ্ছে। কিন্তু তাই বলে তোর কোনো দুঃখ আমি রাখবো না। তোর দুঃখ দূর করতে এইখানে আনছি তোরে। একটু থেমে খুব জ্ঞানীর মতো করে জয় বলল, বুঝলি মোস্তাকিন, মানুষের কপাল আর লুঙ্গির গিট্টু কখন কিভাবে খুলে যায় কেউ জানে না। আজ তোরটা খুলব। পলাশ চেয়ারে বসতে বসতে বলল, লুঙ্গির না কপালের রে জয়? লুঙ্গিরটা খুললে কপাল আপনা আপনিই খুলে যায় পলাশ ভাই। কপালের সব নেয়ামত তো লুঙ্গির তলেই। মুস্তাকিন জয়কে গভীর চোখে পর্যবেক্ষণ করতে করতে টের পেল কেউ আসছে। ধীর স্থির পদক্ষেপে হামজা এসে দাঁড়িয়ে ঠান্ডা এক হাসি দিল। ভালো আছো? আলহামদুলিল্লাহ। আপনি ভালো? সব সময়। তোমার ভালো থাকারও একটা ব্যবস্থা করতে চাই। তোমার জন্য একটা সুযোগ আছে। সেটা জানানোর আলাপ করতেই এই সাক্ষাতের ব্যবস্থা। তুমি এবার খারাপভাবে নাওনি তো এভাবে তুলে আনার বিষয়টা? মুস্তাকিন হামজার ধূর্ত মুখখানির দিকে চেয়ে হাসি মুখে বলল, না, আমাকে এখানে আসতে হবে তা নিয়ে আশাবাদী ছিলাম। তবে আপনার সুযোগ বোধহয় আমি গ্রহণ না করে আপনাকে অসন্তুষ্ট করতে চলেছি হামজা ভাই। এতে আপনি কিছু মনে না করলেই হলো। হামজা বড় উচ্ছ্বসিত হয়ে হাসল। তার ব্যবস্থাও আছে, চিন্তা করো না ভাই, আমি আছি না। মুস্তাকিন বিড়বিড় করল, তা তো বটেই, সেই ব্যবস্থা শুরুর অপেক্ষায়। পলাশ উঠে এলো। তার হাসিতে বড় ঘর জুড়ে উঠল। সে হাসলে চোখ কুঁচকে ওঠে, তাতে চোখের মনি জলজলে ভাবটা বেশি ফুটে ওঠে। এসেই সে উচ্ছ্বাসে ফেটে পড়ল মুস্তাকিনকে দেখে। হাত বাড়িয়ে দিয়ে বলল, ঘুরছপ ছোট ভাই, অল্প দিনের চাকরিতে আমার একদম নড়চড় করে রেখে দিচ্ছিলে। তোমার তদন্তের কাছে অন্তত সন্তুষ্ট আমি। আর একটু সুযোগ পাইলে একদম আমারই খালাস করে দিতা, কোনো সন্দেহ নাই। সাহসের ব্যাপার স্যাপার। গুড জব, গুড জব। আই অ্যাপ্রিসিয়েট। গুড। মোস্তাকিন একটা দীর্ঘশ্বাস লুকিয়ে পড়ল। ধন্যবাদ। জয় জিজ্ঞেস করল, জিন্না কোথায় রে? নেই। জয় ভ্রু মুচায়। হুম, কি? শুনি নাই, আবার ক। মোস্তাকিন শান্ত চোখে চেয়ে রইল। জয় আবার জিজ্ঞেস করে, জিন্নাকে ফিরিয়ে দে, তোর জান দেব। মুস্তাকিন হাসে, চেয়েছি? জয় মুস্তাকিনের কাঁধে হাত রাখল। চাইবি? সত্যি বলছি, বিশ্বাস কর, তুই জান চাইবি আমার কাছে। হ্যাঁ, আব্বারটা দে, ফিরিয়ে দে। জয়ের চোয়াল হাঁটল। জিন্নাকে এতদিন আটকে রেখে আমারে পাস নাই। নতুন আর কিসের আশায় বাচ্চা ছেলেটারে কষ্ট দিচ্ছিস? আমি শুরু করলে তোর পুরো সংগঠনের রুহতে কাঁপন উঠাবো। জয়, আমির ওয়াদায় পাক্কা। জিন্নাকে ফিরিয়ে দিলে তার বদলে তুই ফাঁসিতে ঝুলবি আব্বাকে খুন করার অপরাধে। দলের 9 জন যুবক তোদের হাতে বলি হয়েছে তার অপরাধে। কারাগার ভরে উঠছে দিনে দিনে আমাদের লোক দিয়ে, তার অপরাধে। অপরাধ? কোনঠারে বা তোরা অপরাধ কস? আমি ওই বই থেকে অপরাধের সংজ্ঞা শিখি নাই। তুই যে বই থেকে অপরাধের সংজ্ঞা শিখেছিস ওটা মূলত অপরাধ শেখার বই ছিল। অপরাধ কি এই বিষয়টা আলাদা বইয়ে শেখানো হয়। ওটাকে নৈতিকতা বলে। নৈতিকতা আর চিংড়ি মাছ এক আমার কাছে। স্বাদ ভালো, কিন্তু গা চুলকায়। মুস্তাকিন জয়কে দেখল। ঠোঁটে ঠান্ডা হাসি, তাতে এক প্রকার হিংস্র উন্মাদনা। জিন্নাকে ফেরত দিবি মুস্তাকিন?
তোর শরীরের নৈতিক রক্ত আমার অনৈতিক হাতে লাগলে চামড়া চলার সম্ভাবনা আছে, যা আমি চাইতেছি না আপাতত। সমস্যা নেই, শুরু কর। উর্দুতে একটা কথা আছে, কাল করবে তো আজ, আজ করবে তো এখন। করবি যখন করে ফেল, দ্বিধা কেন? জিন্না কোথায় আমি জানি না, মরলেও জানি না, বাঁচলেও জানি না। হামজা চুপচাপ মেশিনের খণ্ডের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। সে ভালো দর্শক, চুপচাপ দেখতে তার ভালো লাগে। পলাশ মুস্তাকিনের মুখটা মাটিতে ফেলে নিচের চোয়ালটা জুতো দিয়ে চেপে ধরে ঢালাই মেঝেতে ঘষল। তাতে মুরসালিনের চোয়ালের চামড়া ছিঁড়ে যায়। পলাশের বড় শান্তি লাগলো তা দেখতে। পলাশ অমায়িক হেসে বলল, আমার নামে কমপক্ষে 26টা কেস খুলছো তুমি মুস্তাকিন। আমি কি এতই খারাপ? তুমি ভাই মানুষ চেনো না, যারে তারে নিয়ে খেলতে আসো। তোমার কাম অপরাধীদের নিয়ে, আমার পেছনে লাগছো কেন? আমি কি অপরাধী? আমি একজন সফল ব্যবসায়ী। তোমার কোনো ধারণা আছে এইখানে আসতে আমার কত পরিশ্রম গেছে? জুতোর বাঁট দিয়ে মুস্তাকিনের মুখের ওপর কষে এক লাথি মারল পলাশ। মুস্তাকিনের নিচের ঠোঁটটা থেতলে ফেটে রক্ত ছিটে এলো। নাক দিয়ে চিরচির করে রক্ত বেরিয়ে এলো। কপালের ত্বক ছিলে গেল। চোখে আঘাত লেগে ঝাপসা হলো চোখ। জ্বলুনি উঠল খুব। মুস্তাকিনের ঠোঁটের রক্তটুকু পলাশ আঙুলের ডগায় তুলে নিয়ে একটু পিছিয়ে দাঁড়ালো। মুস্তাকিন আবার উঠে বসে। ক্ষতবিক্ষত মুখে তাচ্ছিল্য ফুটিয়ে বলে, খাপুরুষ গায়ে লেখা থাকে না পলাশ আজকর। আমি তদন্ত ভরা ময়দানে করে তোর গেম ওভার করছিলাম, আর তুই আমার এক ফোঁটা রক্ত নিতে দেখ কত আয়োজন করেছিস। একজনের জন্য এই ঘরে 3 জন, বাইরে শখানেক দাঁড় করিয়ে রেখে এসেছিস। এইটাকেই বরং বীরত্ব ধরে মরি, যে আমাকে দমন করতে তোদের গোটা ফৌজ দাঁড়িয়ে যেতে হয়। খোলা ময়দানে আমার একার জন্য তুই একা আসতি না হয়, হারলেও অন্তত এইটুকু আনন্দ তো নিয়ে মরতাম, যে জীবনের শেষ মোকাবিলাটা কোনো পুরুষের সাথে হয়েছিল। এখন তো মরার পরেও এই আফসোস থাকবে যে কতগুলো কুকুরের দলীয় দংশনে প্রাণ হারিয়েছি আমি সৈয়দ মুস্তাকিন মহান। পলাশ দুঃখিত ভঙ্গিতে হাসল। আমি তোর আফসোসের চিন্তা করছি না ইনভেস্টিগেটর। আমি আমার সৌভাগ্যের কথা ভাবছি, যে তোর মতো একজন সৎ বীর আইনের কর্মকর্তার মহান শরীরে আমি আমার কুত্তা মার্কার দাঁত বসাতে পারবো। এই দুঃখে আমি তোকে জীবিত রাখবো ইনভেস্টিগেটর। পরাগের মাঝে আমি তোর পরিচয় জীবিত রাখবো। ওকে লোক চেনে না, তোর বীরত্বপূর্ণ নামে চিনবে। পলাশ অলস পায়ে হেঁটে গিয়ে একটা বস্তা টেনে এনে জয়ের সামনে রাখে। তাতে হকি স্টিক, মেহগনির কাঁচা খড়ি, রড, ছুরি, দা, চাপ্পড়, বড় বড় কয়েকটা স্ক্রুড্রাইভার, হাতুড়ি, ছোট্ট কুড়াল, কয়েকটা শাবল ইত্যাদি। বেশ ভার বস্তাটা। পলাশের জোয়ান বলবান শরীরও ঘেমে উঠল এই খাটুনিতে। জয় শরীরের শার্ট ও গেঞ্জি খুলে শার্টটা ফেলে দিল মেঝেতে। গেঞ্জিটা মুস্তাকিনের মুখে গুজে দিয়ে তখন রড দিয়ে পিটাতে শুরু করলো। হামজা আস্তে করে সেখান থেকে চলে যায়। সে নতুন বিয়ে করেছে। রিমি জিজ্ঞেস করলে বলবে সিগারেট টানতে গেছিল। বেশি দেরি করলে কথাটা অবিশ্বাসযোগ্য হতে পারে, কারণ সিগারেট খেতে খুব বেশি দেরি লাগে না। মুস্তাকিনের ডান হাতের কনুয়ের অস্থিসন্ধিটা হঠাৎ করে ছুটে হাতটা ঝুলে গেল মোটা ইস্পাত রডের আঘাতে। শরীরের চামড়া উঠে মাংসপেশিগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠে এলো কোনো কোনো আঘাতে। মুস্তাকিন প্রথমবার জ্ঞান হারানোর আগে মুখে গুজে থাকা গেঞ্জির ওপরে একবার বমি করে ফেলল। জয় ক্লান্ত হয়ে রড ফেলে দেয়, গেঞ্জিটা বের করে আনে। মুস্তাকিন অচেতনের মতো পড়ে রইল। সেদিন জিজ্ঞাসাবাদ আর হলো না। ডাক্তার 2 দিন ধরে চিকিৎসা দিল মুস্তাকিনকে বড় করেই। ডাক্তার তার জীবনের শেষ চিকিৎসাটা বেশ যত্নের সাথে ব্যথিত হৃদয়ে করল। মুস্তাকিনের জ্ঞান ফেরার পর ডাক্তারের দেহটা ধাতু গলানোর মেশিনে জ্বালানি হয়ে গেল। হামজা ডাক্তারকে বড় ঘর থেকে বাইরে পাঠানোর ঝুঁকি নেবে কেন? সেই একই প্রশ্ন জয়ের। জিন্নাকে ফিরিয়ে দে, তোকে খুন করার খুব একটা ইচ্ছা নেই আমার। মুস্তাকিন বুঝেছিল জয়ের ভেতরে উন্মাদনা। সে যদি বলে জিন্না নিখোঁজ, জয় বিশ্বাস করবে না। সে জন্মগত অবিশ্বাসী। সে ধরে নেবে জিন্নাকে ওরা মেরে ফেলেছে। মুস্তাকিনের চোখের সামনে আম্মা, মুমতাহিনা, মুরসালিন আর মাদ্রাসার ছোট ছোট এতিমগুলোর মুখ ভেসে উঠল। জয় ওদেরকে মশার ঠ্যাঙের মতো ছিঁড়ে ফেলবে। মুস্তাকিন শেষ মুহূর্তেও স্বীকার করেনি জিন্না হারিয়ে গেছে। সে বছর ধরে জিন্নার খোঁজ করেছে, কিন্তু না খুঁজে পেয়েছে, না কে তাকে অপহরণ করতে পারে তার কোনো প্রমাণ বা হদিশ মিলেছে। তার ধারণা ছিল কেউ জিন্নাকে সরিয়ে নিয়েছে, কিন্তু সে জয়ের ভেতরে এই খেয়াল কোনোভাবে আসতে দিতে পারে না যে জিন্না বেঁচে নেই। জয় উন্মাদ ও অন্ধ। তাকে বিশ্বাস করানো যাবে না জিন্নাকে মুরসালিন মারেনি। মুস্তাকিন জয়ের ভেতরে এই ভয়টুকু রাখল যে সৈয়দ পরিবারে হামলা হলে জিন্নার জান যেতে পারে, যাতে মুস্তাকিনের পরিবার আপাতত সুরক্ষিত থাকে জয়ের কাছ থেকে। মুস্তাকিন শেষ মুহূর্তে একবার মুরসালিনের সাথে 2-4টে কথা বলার জন্য আর আম্মা ও মুমতাহিনীকে দেখার জন্য বড় ছটফট করেছিল। জয়ের কাছে সেসব বেকার। সে কবেই সব মায়ার সম্পর্কের বাঁধন থেকে মুক্ত হয়ে এসবের ঊর্ধ্বে চলে গিয়ে এক পিশাচ হয়ে বেঁচে আছে। যে জীবন মৃত তাকে মৃত্যু দেওয়া সম্ভব নয়, কারণ সে জীবিতই নেই। জয়ের অতৃপ্ত রুহু মৃত্যুকে প্রদক্ষিণ করে কিছুদিনের সময় চেয়ে নিয়ে পিশাচ হিসেবে রক্তের নেশায় ফিরে আসা চলন্ত ধ্বংস। ছেঁড়াছুড়ো মুরসালিনকেই জয় সারা রাত ধরে পিটালো।
ফাড়া খড়ির ধার কাঁটাযুক্ত চাবুকের চেয়ে ক্ষয়কারী। মুরসালিনের দেহের মাংস খড়ির সাথে ছিঁড়ে ছিঁড়ে এলো। বেশ কয়েকবার রক্ত বমি করে ফেলল। নাক ও কান দিয়ে রক্ত বেরিয়ে এলো। ফজরের আজানের আগে জয় টের পায় মুস্তাকিন শুধুই একটা ছেঁড়া দেহ। জয়ের কোনো কাজে সে লাগবে না। মুস্তাকিনকে চিৎ করে শুইয়ে প্রশস্ত শাবলের এক কোপে মুস্তাকিনের গলাটা আলাদা করে ফেলল দেহ থেকে। ঠিক আলাদা নয়, সামান্য একটু ঘাড়ের কাছে চামড়ার সাথে বেঁধে রইল। এক দলা রক্ত ফিনকি দিয়ে ছুটে এসে জয়ের বুক মুখ হাড় ভরিয়ে দেয়। জয় সেই রক্তে ডুবে ধপ করে বসে মেঝেতে। চোখ দুটো বুজে বসে থাকে ওভাবেই মিনিট পাঁচেক। শেষ রাতে দোতলায় উঠে এসে গোসল করে বেশ কয়েকটা ড্রাগ শরীরে ইনজেক্ট করে লম্বা একটা ঘুম দিয়ে সে সাজায় মুরসালিনকে ধরার প্ল্যান। মুরসালিনের পদক্ষেপ বড় বিচক্ষণ। জয় উপায় খুঁজে পায় মুরসালিনকে ধরতে মুমতাহিনা একটা ভালো টোপ। মুস্তাকিনদের মাদ্রাসায় যেসব রাজাকার ও জঙ্গি পয়দা হচ্ছে তাদেরকে নিপাত ঢাকেলো হামজার কাছে। জয়ের কাছে বিষয়টা খারাপ লাগলো না। বাচ্চাদের জীবন খারাপ কাটাটাই নিয়ম। জয়ের অভিজ্ঞতা তাই বলে। আর জিন্নাও তো পচে মরছে, সেও তো কিশোর। অন্তুর শরীরটা প্রতি মুহূর্তে আরো বেশি দুর্বল হয়ে পড়ছে। সে বেশ কিছুক্ষণ পর শুধু জয়কে এইটুকু জিজ্ঞেস করতে পারল, আপনি মুস্তাকিন মোহনকেও মেরে ফেললেন? জয় মাথা নাড়ল। মেরে ফেললাম। অন্তু কত কিছু বলতে চায়, কিন্তু একটা ঢোকের সাথে সবটা গিলে নিয়ে শুধু আস্তে করে বলে, তার কাছে তো জিন্না নাও থাকতে পারে। ছিল, কিন্তু পরে আর পায়নি। সামলে ফেলেছিল আমারে নাকে দড়ি দিয়ে ঘুমানোর জন্যে। আর তারপর তারপর মোরসালিনকে খুঁজতে শুরু করলাম। পলাশ কেন সাহায্য করেছিল এতে? মুস্তাকিনকে মারার পর পলাশের গুদামে আগুন দিয়েছিল মোরসালিন। অন্তু কিছুক্ষণ চুপচাপ থেকে চোখ বুজে বসে রইল। তার এই প্রতিক্রিয়াটা অদ্ভুত। সে এ নিয়ে আর কিছু বলল না। তার শরীরটা দুর্বল হয়ে পড়েছে। আজকাল নিয়ন্ত্রণহীন অবস্থা শরীরের। যখন তখন সুস্থ অসুস্থতার চক্র ঘুরতে থাকে। জয় তার নিজের দৃষ্টিকোণ থেকে দেখাও জানা গল্পটুকু অন্তুকে বলে একটা মোটা চুরুট ধরালো। অশান্ত জয়কে খুব বেশি দেখা যায় না। সিগারেট টানা জয়টাই মূলত অশান্ত, অস্থির, বুকে ব্যথা চাপা জয়। অন্তু টের পায় জয়ের ভেতরে এখন তোলপাড় চলছে। এই তোলপাড়ের নাম হামজা। তোলপাড়ের নাম হিসেবে নামটা নতুন। জয় সিগারেট ধোঁয়া ছাড়ল নাক মুখ ভরে। তাতেই অন্তুর নিস্তব্ধতা ভাঙে। ধোঁয়া নাকে যেতেই এক লাফে ছিটকে খাটের কিনারায় বসে বমি করে ফেলল। বমিতে শুধু পিচ্ছিল থুতু, অর্থাৎ সারাদিন কিচ্ছু খায়নি। ওড়নাটাকে মুখে মোটা করে নাকে চেপে ধরল অন্তু। জয় প্রথমে বুঝল না। যখন বুঝল, এক লাফে উঠে গিয়ে সিগার ফেলে এসে অন্তুকে চেপে ধরে। ঘরবালি, এই ঘরবালি। আর মেয়ে, ঠিক আছো তুমি? কি হয়েছে? এই মেয়ে, কি সমস্যা কি? অন্তু নাক মুখ চেপে ধরে বসে রইল। ইশারায় বোঝালো তার মাথা ঘুরছে। তেমন কিছু না। জয়ের মুখটা শক্ত হলো। শালির মেয়ে, মার খাবি আমার হাতে? তোর কি হয়েছে? জন্ডিস? খাস না, বমি করিস, চেহারার হাল বেহাল, আবার জিগাইলে কস কিছু হয় নাই। মরবি? আমারে নামাইরাই মরবি? অন্তু চোখ মুখ ওড়নায় চেপে কাত হয়ে শুয়ে রইল চুপচাপ। জয় ঝুঁকে পড়ে আলতো হাতে ঝাঁকায়। আরমেইন, ওই। হুম, আমি সিগার ফেলে আসছি। আর নাই ধোঁয়া। তাকাও আমার দিকে। শোনো। অন্তু তাকায়। জয় দ্রুত গিয়ে রুমের দরজা জানলার পর্দা সরিয়ে দিল। এসি অফ করে ফ্যান দিল। ড্রেসিং টেবিলের উপর সাজানো তার এক সারি পারফিউম থেকে একটা তুলে ঘরে স্প্রে করলো। অন্তু তবু নাক ছাড়ে না। তার যে কোনো গন্ধই অসহ্য লাগে। জয় আর কিছু জিজ্ঞেস করলো না। পরনের শার্টের দুটো বোতাম খুলে গম্ভীর স্বরে বলল, চলো। কোথায়? অসুস্থ তুমি, ডাক্তার দেখিয়ে আনি। প্রশ্নই ওঠে না। জোর করলে আবার বলো না আমার দোষ। আপনার কোনো দোষ নেই। দোষ তো। আচমকা কঠিন হয়ে উঠল জয়ের কণ্ঠস্বর। হাত ধরে চাপ দিয়ে বলল, অসুস্থ দেখাচ্ছে আরমিন, ওঠ। বন্ধু ছিটকে হাত সরিয়ে নিয়ে বলল, ছুবেন না আমাকে। বললাম না কিছু হয়নি আমার। আপনার সাথে কোথাও যাব না আমি। কথাটা বলে অন্তু চোখ অর্ধ খুলে জয়ের ভাবমূর্তি লক্ষ্য করে। কিন্তু জয় আশ্চর্যজনকভাবে কোনো আশানুরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে অন্তুকে ভাবনায় ফেলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গিয়ে আবার ফিরল ভাতের থালা নিয়ে। খাবার দেখে অন্তুর নাড়ি ভুড়ি বোধহয় গলার কাছে উঠে এলো। জয় খাবার মুখের কাছে আনতেই বালিশ তুলে মুখের ওপর রাখে অন্তু। উঠে বসতে চায়। জয় অন্তুর হাত থেকে বালিশটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারল একদিকে। বাহু চেপে ধরে উঠিয়ে বসিয়ে পিঠের পেছনে বালিশ খাড়া করে দিয়ে অন্তুকে হেলান দিয়ে বসায়। অন্তু মুখ ফিরিয়ে বলে, আমি খাবো না। জোর করলে কিন্তু এই মুহূর্তে বের হয়ে যাবো বাড়ি থেকে। জয় শুধু ঠান্ডা গলায় বলল, আমার নষ্ট হাত দুটোই যথেষ্ট আর্মিন। তোমার গায়ে তুলতে বাধ্য করো না। তোমার নরম শরীর সইবে না। মারবেন? মেরে ফেলুন না।
আমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন? কেউ সামান্য বিরোধিতা করলেও রেহাই নেই। শিখেছেন তো তাই। জয় খাবার তুলে অন্তুর মুখের সামনে ধরে বলল, তখন আসুনি কেন অন্য কিছু শেখাতে? অন্তু মুখটা সরিয়ে নিয়ে বলল, সেই দায় আমার ছিল না। এখন আর তাহলে নতুন করে সেই দায় টানার দরকার নাই। যা শেখার তো শিখেই গেছি। এখন আর কি করার? ধরো, হা করো। এখন দায় দেখাই, কারণ এখন আমি। অন্তু থেমে জয়ের খাবারের হাতটা ঠেলে সরিয়ে দেয়। জয় জিজ্ঞেস করে, কি এখন তুমি? আমার ঘরবালি? এখন আপনি যা করছেন তা আমার উপস্থিতিতে, আমার আশপাশে। আবার যা করেছেন তাও আমাকে শুনতে হচ্ছে। শুনতেছো কেন? কান বন্ধ রাখো। আমি তো শোনাইতে চাই নাই। তুমিই শোনার জন্য পেছনে পড়েছিলে। সেটা কারণবশত। জয় হাসল। লাভ নেই। তুমি যদি ভেবে থাকো আমার গল্প শোনার পর আমাকে নতুন করে বিচার করার সুযোগ পাবে, তাহলে আমি বলবো, তুমি আমাকে যত জানবে চক্রবৃদ্ধি হারে শুধু পাপ পাবে। আমার জার্নিতে অধৈর্য হবে আরো। অন্তু তাচ্ছিল্য করে হাসল। আপনি কি আমাকে আপনার জার্নিতে উৎসাহিত করছেন? তোমার হাত দুটো সুন্দর। কোনো এক বুজুর্গ বলেছিলেন, সুন্দর হাতের আঘাতে মরলে বেহস্ত নসিব হবার সুযোগ থাকে। কোন শালীর ছাবাল বলেছিল জানি না। রসিকতা করছেন? জয় জিজ্ঞেস করল। খাবে না? খাবো না। বমি পাচ্ছে। জুলুম করছেন আমার উপর। জয় হাত ধুয়ে ফেলল কেন যেন। অন্তুর মুখে উচ্চারিত জুলুম কথাটার আছর লাগলো যেন। অন্তু বড় শান্ত কণ্ঠে বলল, পাপ যথেষ্ট করেছেন। এবার ছাড়লেও পারেন। এবার ছাড়লেও পারেন। আমি আর কখনো বলবো না আপনাকে এই কথা। আমি এবার চূড়ান্ত ক্লান্ত জয় আমির। জয় মাথা নাড়ল। তুমি আইছো আমার অন্ধকার অজীবনে। পাপ আর পুণ্যের মাঝে যেই সীমানা প্রাচীরখানা থাকে, তার ওই পাশে আলো, এই পাশে অন্ধকার। আলোর ভিতরে বসবাস করা মানুষদের এই পাশে প্রবেশের অনুমতি নাই। তুমি সেই নিষেধ অমান্য করে, সীমা লঙ্ঘন করে এই পাশে পা রাখছ। দোষ কার? সেই প্রাচীরখানা ভেঙে ফেলুন না। সেটাই তো বলছি। ওই প্রাচীরটার নাম অনুতাপহীনতা। আত্মসমর্পণ করুন। তাহলেই তো এপাশের আলো ওপাশের অন্ধকারকে সরিয়ে আলোকিত করে তোলে। আলোর গতি রুখে দেওয়া যায় না। তা সামান্য পথ পেলেও অন্ধকারকে ধ্বংস করে। অন্তু চোখ বুজে মাথাটা হেডবোর্ডে ঠেকায়। জয় কেমন করে যেন হাসল। এই প্রাচীর আমার মতন পাপীরা নিজেদের বহুদিনের পাপ সাধনার মাধ্যমে নিজ হাতে গড়ে তোলে ঘরবালি। তা চাইলেই ভাঙা সম্ভব হয় না। এই অন্ধকারের সাথে আমার রুহু অব্দি জড়ানো। হয় রুহুটা বের করে নাও, নয়তো আমাকে ছেড়ে দাও আমার পথে। এখনো পথ ফুরায়নি। মানুষের ব্যথার অভিশাপ আর কত কামালে আপনি তৃপ্ত হবেন, আমি জানতে চাই। জয় হেসে উঠল। কেউ আমায় পাপী বলে ডাকলে আমার শান্তি লাগে। আমার রক্ত আর অনুপ্রেরণা খারাপ ঘরবালি। বড় বাবা বলতো, পাপ যখন করবি লোকে পাপী বললে দোষের কি? তবে পাপের চেয়ে বেশি বললে সেই পাপটুকু করে পূরণ করে দিবি, এই যা। বড় সাহেব বলে, পাপীদেরকে পাপের পথে থামতে নেই, পরিণতি ভয়াবহ হয়। অন্তু কিছু বলতে যাচ্ছিল। জয় চট করে অন্তুর ঠোঁটে ডান হাতের তর্জনী চেপে ধরল। গোসলও করো নাই? কি করছো সারাদিন? অন্তুকে আবারও কোলে তুলে নিল জয়। বাথরুমের দিকে যেতে যেতে বলল, কি ছলনা পাকাচ্ছ বলো তো ছলনাময়ী? আমি কি বুঝতে ভুল করছি আজকাল আমার ঘরের দুশ্মনকে? অন্তু চোখ কুঁচকে জয়ের শার্ট আঁকড়ে ধরে একটু। জয় থেমে গেল। ধুক ধুক করে উঠল তার হৃদযন্ত্রখানি। তাও টের পেল অন্তু। অন্তুকে বাথরুমের মেঝেতে বসিয়ে ঝর্ণা ছাড়ে জয়। রাত ৯টার এই গোসলে অন্তুর শরীরে পানি ঝরে পড়তেই দুর্বল শরীরটা থরথর করে কেঁপে উঠল। অন্তুর মস্তিষ্কে প্যানিক চড়ল। সেই মহা গোসলের ক্ষণ তার মাথায় হামলা করল। অন্তু সেদিন বাড়িতে গোসল করছিল। এই জয় আমির তাদেরই বাড়িতে ঢুকে ঘাপটি মেরে বসে অন্তুকে খুন করছে। অন্তু কি ভুলেছে তা? জয় অন্তুর ওড়নাটা খুলে নেয়। পানিতে ভিজে অন্তুর দেহে কাপড় লেপটে গেছে। জয় তা এড়াতে চায়। তার চোখ যায় অন্তুর মুখে। অন্তুর চোখ বেয়ে যে নোনা জল ঝরছে, তা ঝর্ণার পানি ধুয়ে নিয়ে বেয়ে যাচ্ছে অন্তুর শরীর বেয়ে। জয় ঢোক গিলল। অন্তুর সালোয়ার কামিজটা কম্পিত হাতে খুলতে চায় জয়। আবারও থেমে আগে নিজের আধ ভেজা সাদা শার্টখানা খোলে। অন্তুর শরীরটা কাঁপছে। চোখ দুটো বন্ধ। কাঁদছে অন্তু। জয় অন্তুর শরীর থেকে কাপড় খুলে নিয়ে নিজের শার্টটা পেঁচিয়ে দিল অন্তুর দেহে। অন্তুর ভেজা থুতনিতে আঙুল নেড়ে জয় বলে, তোমার হাসতে বা কাঁদতে তেমন দেখিনি আমি। হাসবে না জানি, কান্নাও চলবে। কাঁদো। জয়কে কেউ ডেকে বলল, আজকের পর তোর বউয়ের সৌন্দর্যের মামলা উঠলে বলে দিস, তোর বউয়ের সৌন্দর্যকে ম্লান করার সাধ্যি কান্নারও নেই, বরং কান্না সৌন্দর্য পায় তার চোখে এসে। জয় মলিন হাসে। অন্তুর গায়ে পানি ঢালে।
অন্তুর শরীর ছুঁতে গেলে অন্তু যেন এই জগতে ফিরে। আতঙ্কে আর্তনাদ করে ওঠে। আপনার ছোঁয়াকে বিষাক্তভাবে অনুভব করছি আমি। জয় অন্তুর গলায় বডি ওয়াশ মাখাতে মাখাতে ধীর আওয়াজে বলে, তাহলে নিশ্চিত থাকো, তুমি জয় আমিরের ছোঁয়াই পাচ্ছ। অন্তু চোখ দুটো আরো শক্ত করে বুঝে বলল, আমি কি আপনাকে বাধা দিতে পারি না এই মুহূর্তে? পারো না। আপনার মতো পাপী কেন আমাকে ছোঁয়ার বৈধতা পেল জয় আমির? প্রশ্নটা ঘুরিয়ে আমি তোমাকে করতে পারি। তোমার মতো নিষ্পাপ কেন আমার মতো পাপের জন্য বৈধ হলো? আমি নিষ্পাপ নই, সে তো আমার ছোঁয়া লাগার পর। অন্তুর শরীরটা মুছিয়ে দিল জয় তোয়ালেতে। বুকের সাথে হেলান দিয়ে দাঁড় করিয়ে তোয়ালেতে অন্তুর শরীরটা মুড়িয়ে আবারও পাঁচাকোলা তুলে নিল। বিছানায় এসে শুইয়ে দিয়ে ওভাবেই ঝুঁকে রইল অন্তুর দিকে। অন্তুর নাক ও চোখ লাল, চোখ দুটো বোঝা। জয়ের ভেতরে পুরনো একটা হিংসা জাগল। তার তুলনায় অন্তু অতিরিক্ত ফর্সা। জয় আরেকটু ঝুঁকে অন্তুর কানের ভেজালতিতে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলে, আজ তোমার আসামির নামের অভিযোগের খাতায় আর একটা অভিযোগ লিখে নাও। সে তোমার অসুস্থতার ফায়দা লুটবে আজ, কিন্তু তুমি বাধা দিতে পারবে না। তুমি ঘেন্নায় কাঁদবে, কিন্তু সে তা গ্রাহ্য করবে না। বলো, কেমন লাগলো বলো? লেখিকা কিন্তু লেজেন্ড আমাদের। একেবারে গ্রাফিক ডিসক্রিপশন রয়েছে, যেন চোখের সামনে পুরো ব্যাপারটাকে আমরা দেখতে পাচ্ছি, ফিল করতে পারছি। তো যাই হোক, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। আর শোনো না, বলছি তোমাদের কোনো বন্ধু বান্ধবী যারা উপন্যাস ভালোবাসে তাদেরকে একটু শেয়ার টেয়ার করে দিও। আমি একটু অডিয়েন্স পেয়ে যেতে পারি যদি তারা সাবস্ক্রাইব করে। একটু সাবস্ক্রাইবার গেইনও হতে পারে, আমাদের পরিবারটা একটু বড় হতে পারে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।